ডিয়ার লার্নার্স, আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো এস.টি. কোলরিজের লেখা বিখ্যাত একটি কবিতা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার নিয়ে। এটি কবিতা হলো মূলত একটি গল্পের মতো। তো এই কবিতার যে সেই গল্পটি রয়েছে, সেই গল্পটি আজকে তোমাদেরকে বাংলায় বলে দেব এবং একই সাথে এই কবিতার যে মূল থিম রয়েছে সেই থিমটা নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের জন্য বোনাস হিসেবে থাকবে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের ব্যাখ্যা, অর্থাৎ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফটা কি সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলো তোমরা আনসার করতে পারবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, প্রথমেই দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ইজ আ লেন্দি পোয়েম বাই স্যামুয়েল টেইলর কলেরিজ, ফার্স্ট পাবলিশড ইন 1798 in the collection of lyrical ballads along with William Wordsworth. রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার হচ্ছে একটি দীর্ঘ কবিতা যা স্যামুয়েল টেইলর কলেরিজের লেখা এবং এটি প্রথমে 1798 সালে প্রকাশিত হয় লিরিক্যাল ব্যালাডসে অ্যালং উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং তোমরা জানো যে লিরিক্যাল ব্যালাডটি কিন্তু এস.টি. কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে প্রকাশ করেছিলেন। ইট ইজ আ সুপারন্যাচারাল অ্যান্ড মিস্টেরিয়াস টেল। এটি হচ্ছে একটি অতি প্রাকৃতিক এবং রহস্যময় কবিতা দ্যাট ডেভেলপস ইনটু থিমস অফ নেচার, সিন, রিপেন্টেন্স অ্যান্ড রিডেম্পশন, যার থিম হচ্ছে নেচার, সিন, রিপেন্টেন্স অ্যান্ড রিডেম্পশন। তো এখন আমরা পার্ট বাই পার্ট সামারিটা দেখে নেব। তোমরা জানো যে এটি একটি দীর্ঘ কবিতা এবং এর 60টি পার্ট রয়েছে। সেই 60টি পার্টের সামারি আমরা আলাদা আলাদাভাবে জানব। তো দেখো, an old mariner stops a wedding guest and recounts an incredible tale from his past. একজন বৃদ্ধ নাবিক একজন বিবাহের গেস্টকে থামালো এবং সে তার জীবনের অতীত থেকে অবিশ্বাস্য একটি গল্প বলতে লাগলো। এরপর আমরা দেখে নেব পার্ট 1-এ। দেখো, a ship sets out to sea and everything seems to be going well. তারা একটি জাহাজে করে যাত্রা শুরু করে এবং সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। However, it soon gets caught in a terrible storm and is diving toward the South Pole. The ship becomes trapped in ice, but an albatross appears and leads them to safety. হঠাৎ করে জাহাজটি একটি ঝড়ের কবলে পড়ে এবং একসময় এটি বরফে আটকে যায়, কিন্তু হঠাৎ করে একটি অ্যালবাট্রস পাখি তারা দেখতে পায় যেটি তাদেরকে জাহাজটা নিতে সাহায্য করছিল। অর্থাৎ অ্যালবাট্রস পাখি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পাখি, তোমরা জানো। সেই পাখির ডানার ঝাপটানিতে যে বাতাস হচ্ছিল সেই বাতাসের মাধ্যমে কিন্তু জাহাজটা চলতে শুরু করে। দ্য সেইলার্স কনসিডার দ্য বার্ড আ সাইন অফ গুড ফরচুন, এবং নাবিকরা এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে। বাট দ্য অ্যানশিয়েন্ট মেরিনার ওয়ান্টনলি কিলস দ্য অ্যালবাট্রস উইদাউট এনি রিজন, কিন্তু বৃদ্ধ নাবিক এই অ্যালবাট্রস পাখিটাকে কোনো কারণ ছাড়াই হত্যা করলো। তো এটি আমরা পার্ট 1-এ দেখতে পাই। এরপর দেখো পার্ট 2-তে, আফটার কিলিং দ্য অ্যালবাট্রস নেচার বিগিনস টু টেক ইটস রিভেঞ্জ। যখন পাখিটিকে হত্যা করা হলো তারপরেই প্রকৃতি তার প্রতিশোধ নেওয়া শুরু করলো। দ্য উইন্ড স্টপস টু ব্লো অ্যান্ড দ্য শিপ ইজ বিকামড। বায়ু প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল এবং জাহাজটি একদম অবিচল হয়ে গেল, নিশ্চল হয়ে গেল। এই বিকাম মানে শান্ত হয়ে যাওয়া, থেমে যাওয়া। দ্য সেইলার সাফার ফ্রম সিভিয়ার থার্স্ট অ্যাজ দ্য ওয়াটার সাপ্লাই ডুইন্ডেলস। নাবিকরা খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল কারণ তাদের যে পানীয় জল ছিল সেটা শেষ হয়ে গেছে। দে হ্যাং দ্য ডেড অ্যালবাট্রস অ্যারাউন্ড দ্য ম্যারিনার্স নেক অ্যাজ আ সিম্বল অফ হিজ গিল্ট। তারা মৃত অ্যালবাট্রস পাখিটাকে সেই বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দেয় তার পাপের প্রতীক হিসেবে। এরপরে দেখো পার্ট 3-তে, দ্য সেইলার্স কার্স দ্য মেরিনার্স ফর হিজ ডিড অ্যান্ড দেয়ার কার্স কামস ট্রু। নাবিকরা বৃদ্ধ নাবিককে তার এই অপকর্মের জন্য অভিশাপ দিল এবং তাদের অভিশাপ সত্য হয়ে গেল। A ghostly ship approaches them and on its deck there were two figures.
এবং এরপর আমরা দেখতে পাই যে তাদের জাহাজের দিকে একটি ভুতুড়ে জাহাজ আসতেছিল এবং সেই জাহাজের ডেকে দুইটা ফিগার ছিল। একটি ফিগার হচ্ছে কি ওয়ান ইজ ডেথ অ্যান্ড দ্য আদার ইজ লাইফ ইন ডেথ। সেই দুইটা ফিগারে একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ, অর্থাৎ এটা পুরোপুরি মৃত্যু না, ভিতরে জীবন থাকে কিন্তু সে বেঁচেও থাকে না, অর্থাৎ মৃত্যুর চেয়েও দুর্বিষহ যন্ত্রণা তাকে পোহাতে হয়। সেইটা হচ্ছে লাইফ ইন ডেথ আর একটা হচ্ছে ডেথ। হু কাস্ট ডাইস ফর দ্য সোলস অফ দ্য ক্রু, যারা এই নাবিকদের আত্মার জন্য পাশা খেলছিল। এখানে পাশা খেলছিল বলতে বোঝায় তারা একটা লটারি করছিল যে ডেথ কাদেরকে নেবে এবং লাইফ ইন ডেথ কাদেরকে নেবে। সেই লটারি খেলায় ডেথ নাবিকদেরকে জিতে নেয় এবং লাইফ অ্যান্ড ডেথ বৃদ্ধ নাবিককে জিতে নেয়। অর্থাৎ ডেথ বা মৃত্যু যেহেতু নাবিকদেরকে জিতে নিয়েছে, তাই সেই মৃত্যু তাদেরকে নিয়ে চলে গেল, এবং লাইফ ইন ডেথ যেহেতু বৃদ্ধ নাবিককে অর্থাৎ এনশিয়েন্ট মেরিনারকে জিতে নিয়েছে, তাই সে তার মধ্যে থেকে যায়। এবং আমরা দেখতে পাই যে বৃদ্ধ নাবিক এখানে মারাও যায় না, কিন্তু তার ভিতরে কোনো থাকে না, অর্থাৎ সে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি পেতে থাকে। এরপরে দেখো, Death wins the lives of the crew, while life in death wins the mariner, condemning him to a fate worse than death, এবং তাকে তখন মৃত্যুর চেয়েও অসহ্য যন্ত্রণা পোহাতে হয়। অর্থাৎ পার্ট 3-তে আমরা দেখি যে তার এই কাজের জন্য নাবিকরা বৃদ্ধ নাবিককে অভিশাপ দিল, তাদের অভিশাপ সত্যি হয়ে গেল। হঠাৎ করে তাদের জাহাজের দিকে একটি ভুতুড়ে জাহাজ আসতেছিল এবং সেই ভুতুড়ে জাহাজের দুইটা ফিগার ছিল, একটা হচ্ছে ডেথ মানে মৃত্যু আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। তো তারা একটা লটারি করছিল যে কে কাকে নিবে। তো ডেথ তখন নাবিকদেরকে জিতে নেয় আর লাইফ ইন ডেথ বৃদ্ধ নাবিককে জিতে নেয়। তারপরে ডেথ সেই নাবিকদের নিয়ে চলে যায়, অর্থাৎ তাদের আত্মাগুলোকে সব নিয়ে যায়, দেহটা পড়ে থাকে, আর লাইফ ইন ডেথ থেকে যায় বৃদ্ধ নাবিকের মধ্যে, যে মরেও না কিন্তু মরার চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে। এরপরে পার্ট 4-এ আমরা দেখতে পাই দ্য ম্যারিনার ইজ লেফট অ্যালোন অন দ্য শিপ সারাউন্ডেড বাই দ্য ডেড বডিজ অফ হিজ ক্রুমেটস। এখন এই মেরিনার হচ্ছে পুরো জাহাজে একা হয়ে পড়েছে এবং তার চারিপাশে তার যে ক্রুমেট ছিল, অন্য যে নাবিকরা ছিল, তাদের মৃতদেহ আছে। হি সাফার্স ফ্রম এক্সট্রিম গিল্ট অ্যান্ড আইসোলেশন। The climax of his suffering is reached when for 7 days and 7 nights he tried to pray but he could not. তিনি একা একা খুবই দুর্ভোগ পোহাচ্ছিলেন এবং খুবই একাকিত্ব অনুভব করছিলেন, এবং তার এই সাফারিংসটার একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় যখন 7 দিন এবং 7 রাত সে প্রার্থনা করতে চায় কিন্তু পারে না। Eventually he saw some creatures around the sea and he blesses the sea creatures unintentionally, realizing the beauty of all God's creation. এরপরে হঠাৎ করে সে জাহাজের চারিপাশে কিছু ক্রিয়েচার দেখতে পায়, যেগুলোকে সে আনইনটেনশনালি এর প্রশংসা করে, এবং তিনি রিয়েলাইজিং দ্য বিউটি অফ গডস অল ক্রিয়েশন, এবং তিনি উপলব্ধি করেন যে সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই কিছু না কিছু সৌন্দর্য রয়েছে। Then the dead albatross fall from his neck, symbolizing the beginning of his redemption. তখন হঠাৎ করে তার গলা থেকে সেই যে মৃত অ্যালবার্টাস পাখিটা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেটি কিন্তু চলে যায় এবং এটি হচ্ছে একটা সিম্বল যে তার মুক্তি সবেমাত্র শুরু হয়েছে, তিনি কিন্তু তার পাপ থেকে মুক্তি পাচ্ছেন। তো কি কারণে মুক্তি পেল, এইখানে আমরা দেখতে পাই যে সে কিছু সি ক্রিয়েচার দেখেছে এবং আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবেই সেগুলোকে সে প্রশংসা করেছে, এবং তিনি মনে মনে উপলব্ধি করেছেন যে সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টিরই কিছু না কিছু সৌন্দর্য রয়েছে, আর এর মাধ্যমে কিন্তু তার এই যে রিডেমশন শুরু হয়। আর এর সিম্বল হিসেবে তার ঘাট থেকে সেই মৃত অ্যালবার্টাস পাখিটা খসে পড়ে যায়। এরপরে পার্ট 5-এ আমরা কি দেখি, আফটার হিজ প্রেয়ার, তার প্রার্থনার পরে দ্য মেরিনার ফলস ইনটু আ ডিপ স্লিপ। এই ঘটনার পরে যখন অ্যালবার্টাস পাখিটা তার গলা থেকে তার ঘাট থেকে পড়ে যায়, তখনই কিন্তু সে গভীর ঘুমে চলে যায়। অ্যান্ড রেইন বিগিংস টু ফল,
প্রোভাইডিং মাস নিডেড ওয়াটার, এবং তার যে পানি দরকার ছিল তার চেয়েও বেশি পানি সে পেয়ে যায় কারণ বৃষ্টি হচ্ছিল। দ্য ডেড সেলার্স আর momentarily reanimated by angelic spirits and the ship begins to move again, এবং তার চারিপাশে যে মৃত সৈনিকরা ছিল, নাবিকরা ছিল, তারা ক্ষণিকের জন্য জীবিত হয়ে যায়। কারণ কি, যে ঐশ্বরিক আত্মার মাধ্যমে সেই আত্মাগুলো, নাবিকরাও ক্ষণিকের জন্য জীবিত হয়ে যায়। and the ship begins to move again, এবং জাহাজটা আবার পুনরায় চলতে শুরু করে। এরপরে পার্ট 6 এ কি আছে? The ship is mysteriously propelled homeward guided by supernatural forces. এটা অলৌকিক শক্তির দ্বারা, অতি প্রাকৃতিক শক্তির দ্বারা এই জাহাজটা রহস্যজনকভাবেই তার বাড়ির দিকে চলতে লাগলো। As they approached land, যেহেতু তারা ভূমির কাছাকাছি আসছিল, the reanimated sailors finally die. যারা ওই যে অল্প কিছুক্ষণের জন্য জীবিত হয়েছিল, যে সেইলররা, তারা আবার একদম ফাইনালি ডাই, তারা একদম মারা গেল আবার। and the mariner is rescued by a hermit, a pilot and the pilot's boy, এবং অবশেষে একজন পাদ্রী, হারমিট মানে এখানে একজন ধার্মিক লোক, এবং একজন পাইলট এবং সেই পাইলটের ছেলে মিলে সেই বৃদ্ধ নাবিককে উদ্ধার করে। এরপরে পার্ট 7, the mariner confesses his sin to the hermit and is spiritually relieved. তখন সেই মেরিনার, সেই যে পাদ্রী বা হারমিট, তার কাছে কিন্তু তার পাপ স্বীকার করে এবং সে আধ্যাত্মিকভাবে মুক্তি পায়। However, his penance is to wander the earth, compelled to retell his story as a warning and listen to others. কিন্তু যাই হোক, তার একটা শাস্তি পেতে হয়, সেই শাস্তিটা হচ্ছে কি, তাকে সমগ্র পৃথিবী ঘুরতে হবে, and compelled to retell his story as a warning and listen to others, এবং তার এই গল্পটা বারবার মানুষকে বলতে হবে, এবং এটা বলতে সে বাধ্য, যাতে করে এই গল্পটার মাধ্যমে মানুষ শিক্ষা নিতে পারে। He teaches the wedding guest about the importance of respecting of all God's creatures. তিনি সেই ওয়েডিং গেস্টকে শিক্ষা দিয়েছিলেন সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টির প্রতি সম্মান দেখানো সম্পর্কে, and living a life of prayer and reverence, এবং একটি প্রার্থনামূলক এবং ভক্তিমূলক জীবনযাপন করার শিক্ষা তিনি দিয়েছিলেন সেই গেস্টকে। তো আশা করি তোমরা এই যে সামারিটা বা গল্পটা তোমরা বুঝতে পেরেছো। আমি একটু সহজ ভাষায় তোমাদের জন্য বোঝানোর চেষ্টা করেছি। তা আমি যদি আরো একবার এই গল্পটা একটু হাইলাইটস করতে চাই, তাইলে আমি পার্ট 1 আমরা কি পেয়েছিলাম, তারা একটি জাহাজে সমুদ্র যাত্রা শুরু করেছিল এবং প্রথমে সব কিছু ঠিকঠাক চলতেছিল। হঠাৎ করে জাহাজটি একটি ঝড়ের কবলে পড়ে এবং একটা টাইমে জাহাজটি একটি বরফের ট্রাপে আটকে যায়। হঠাৎ করে তারা একটি অ্যালবার্টাস পাখি দেখতে পায়, যে পাখিটা জাহাজটিকে সেফলি নিয়ে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ নাবিক কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এই পাখিটাকে মেরে ফেলে। আর এই পাখিটাকে মারার মাধ্যমে কিন্তু এখানে তাদের পাপের শুরু হয়, এবং এরপরে কিন্তু প্রকৃতি তাদেরকে শাস্তি দিতে শুরু করে। সেই শাস্তিটা কি, পার্ট 2 তে আমরা দেখেছিলাম। আফটার কিলিং দ্য অ্যালবার্টাস, নেচার বিগিনস টু টেক ইটস রিভেঞ্জ, এবং এরপরে বাতাস প্রবাহিত হওয়া থেমে যায়, জাহাজ একেবারে নিশ্চল হয়ে যায়, সেই নাবিকদের খাবার পানি শেষ হয়ে যায়, তারা তৃষ্ণার্ত হয়ে যায়, এবং একটা টাইমে তারা সেই মৃত অ্যালবার্টাস পাখিটাকে বৃদ্ধ নাবিকের গলায় শাস্তি হিসেবে ঝুলিয়ে দেয়। পার্ট 3 তে আমরা দেখতে পাই যে তাদের দিকে একটি ভুতুরে জাহাজ এগিয়ে আসছিল এবং সেই জাহাজে দুইটা ফিগার ছিল, একটা হচ্ছে লাইফ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। এরপরে সেই ডেথ হচ্ছে সোলজারদের বা যে নাবিকরা ছিল সেই নাবিকদেরকে জিতে নিয়েছে, এবং লাইফ ইন ডেথ হচ্ছে বৃদ্ধ নাবিককে জিতে নিয়েছে। এরপরে পার্ট 4 এ আমরা দেখতে পাই যে মেরিনার ইজ লেফট অ্যালোন অন দ্য শিপ, এবং মেরিনার হচ্ছে কি এই জাহাজে একা হয়ে পড়েছে, এবং তার যে সঙ্গীরা ছিল, নাবিকরা ছিল, তাদের মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এই সময় সে খুবই একাকিত্ব ফিল করছিল। হঠাৎ করে সে জাহাজের চারিপাশে কিছু ক্রিয়েচার বা কিছু প্রাণী দেখতে পেল, ক্ষুদ্র প্রাণী। এইগুলো দেখে সে আনইনটেনশনালি তাদের প্রশংসা করলো,
এবং উপলব্ধি করলো যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা সৃষ্টিরই কিছু না কিছু সৌন্দর্য রয়েছে, এবং এর ফলে তার পার্শিয়ালি রিডেম্পশন হলো, অর্থাৎ মৃত যে অ্যালবার্টাস পাখিটা ছিল সেটা কিন্তু তার ঘাট থেকে খসে পড়ে গেল, এবং এটা সিম্বলাইজ করে যে সে পার্শিয়ালি রিডেম্পশন হচ্ছে। এরপরে পার্ট যে 5 রয়েছে সেইখানে আমরা দেখতে পাই অর্থাৎ তার যে রিডেম্পশন শুরু হয়েছে এর সিম্বল হিসাবে সে কিন্তু ঘুমাতে পারে। এতদিন সে চেষ্টা করেছে, ঘুমানোর চেষ্টা করেছে, ঘুমাতে পারেনি, প্রার্থনা করার চেষ্টা করেছে, সেটাও পারেনি, কিন্তু এখন যেহেতু তার পার্সিয়ালি রিডেম্পশন হয়েছে সে কিন্তু ঘুমাতে পেরেছে। এবং যখন সে জেগে উঠলো তখন সে দেখতে পায় যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানিতে তার যে খাওয়ার পানির দরকার ছিল সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে। এবং এরপরে আমরা দেখতে পাই যে তার যে মেটরা ছিল, ক্রু মেটরা ছিল, তারা কিন্তু ক্ষণিকের জন্য জীবিত হয়েছিল এবং জাহাজটা আবার চলতে শুরু করলো। এরপরে পার্ট 6 আমরা দেখতে পাই রহস্যজনকভাবে সেই জাহাজটি বাড়ির দিকে যাত্রা শুরু করেছিল, এবং যখন তারা ভূমির কাছাকাছি আসছিল তখন তার যে অন্য সেইলাররা ছিল তারা একদম ফাইনালি মারা যায়, এবং সেই বৃদ্ধ নাবিককে একজন হারমিট, একজন পাইলট এবং সেই পাইলটের ছেলে উদ্ধার করে। তারপরে সর্বশেষ পার্ট 7 আমরা দেখতে পাই সে সেই হারমিটের কাছে দোষ স্বীকার করে এবং সে আধ্যাত্মিকভাবে মুক্তি পায়, কিন্তু তার জন্য একটি শাস্তি হলো পৃথিবীব্যাপী তাকে ঘুরতে হবে এবং সবাইকে তার এই গল্প শোনায় বাধ্য করতে হবে, যাতে করে তারা এই গল্পটা থেকে শিখতে পারে। এবং সে এই যে বিয়ের যে গেস্ট ছিল, ওয়েডিং গেস্ট, তাকে শিক্ষা দিয়েছিল ঈশ্বরের বা আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টির প্রতি যে সম্মান প্রদর্শন করতে হবে এবং প্রার্থনা ও ভক্তি শ্রদ্ধার মধ্যে যে জীবনযাপন করতে হবে এই সম্পর্কে। তো আশা করি তোমরা এই গল্পটা পুরোপুরি বুঝতে পেরেছো। এরপরে আমরা থিমটা দেখে নেই। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার ক্যারিজ সিগনিফিক্যান্ট মেসেজ অ্যাবাউট রেসপেক্ট ফর নেচার অ্যান্ড দ্য কনসিকোয়েন্স অফ সিন। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও পাপের পরিণতি সম্পর্কে বার্তা বহন করে। It imparts a powerful lesson that every action has repercussions and that we must act responsibly towards nature. এটি একটি শক্তিশালী শিক্ষা দেয় যে প্রতিটি কাজের ফলাফল রয়েছে এবং আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। The Mariner's Tale serves as a cautionary story about the importance of repentance and the possibility of redemption through acknowledge and correcting one's wrong. নাবিকদের গল্পটি প্রায়শ্চিত্তের গুরুত্ব এবং নিজের ভুলগুলি স্বীকার ও সংশোধনের মাধ্যমে মুক্তির সম্ভাবনা সম্পর্কে একটি সতর্কতামূলক কাহিনী হিসেবে কাজ করে। তো এটি ছিল এই গল্পের মূল থিম। এরপরে তোমাদের জন্য যে মেইন আকর্ষণ রয়েছে, অর্থাৎ আমি বলেছিলাম যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ কি, তার ব্যাখ্যা আমি এই গল্পের মাধ্যমে দেব তোমাদের। এই গল্প থেকে তোমাদের এটি হচ্ছে রোমান্টিক পোয়েট্রির অন্তর্গত। তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তোমাদের কিন্তু একটি প্রশ্ন আসে যে হোয়াট ইজ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ কি সেটা সেই সম্পর্কে একটি প্রশ্ন আসে, অথবা এভাবেও আসতে পারে যে কোনো একটা প্রশ্নের মধ্যে বলতে পারে যে এই গল্পে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ কিভাবে কাজ করেছে বা কোথায় আছে। তো যাই হোক, যদি তোমাদের মূল বিষয়টা জানা থাকে তাহলে তোমরা আনসারটা করতে পারবে। তো দেখো, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ একটি সাহিত্যিক বা নাট্য তত্ত্ব যা পাঠক বা দর্শককে কোনো গল্প বা নাটক উপভোগ করার জন্য বাস্তবতার সীমাবদ্ধতা অতিক্রম করতে উৎসাহিত করে। এটি মূলত 1817 সালে স্যামুয়েল টেইলর কোলেরিজ প্রবর্তন করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী দর্শক বা পাঠককে একটি কল্পকাহিনী, জাদুকরী বা অলৌকিক ঘটনা বিশ্বাস করার জন্য তার নিজের বাস্তবতা থেকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখা হয়, যাতে তারা গল্পটি উপভোগ করতে পারে। তো এখন আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মানে হচ্ছে অবিশ্বাসের মধ্যে এক ধরনের বিশ্বাস প্রবণতা। অর্থাৎ যখন আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের গল্পটি পড়ি তখন কিন্তু আমরা সবাই জানি যে এটি কিন্তু কোনো সত্য কাহিনী না, কিন্তু যখন আমরা গল্পটা পড়ি তখন কিন্তু আমরা এক ধরনের বাস্তবতার মধ্যে ঢুকে যায়। অর্থাৎ কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য আমাদের কাছে মনে হয় যে গল্পটা মনে হয় সত্য
বা আমাদের চোখের সামনে এরকম একটা দৃশ্য ভেসে ওঠে, একটি বৃদ্ধ নাবিকের দৃশ্য ভেসে ওঠে, একটি জাহাজ বা একটি সমুদ্রের দৃশ্য কিন্তু ভেসে ওঠে, কিন্তু আদতে আমরা জানি যে এটি কিন্তু কোনো সত্য ঘটনা না। কিন্তু তারপর এই যে আমাদের মধ্যে বিশ্বাস প্রবণতা জেগে ওঠে, এইটাই হচ্ছে মূলত উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, অর্থাৎ অবিশ্বাসের মধ্যে এক ধরনের বিশ্বাস প্রবণতা। যদি আমি বুঝিয়ে বলি তাহলে এভাবেই দাঁড়ায়। তো আশা করি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ কি গল্পটা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভবিষ্যতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।